জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দিন দশেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রথমবার দিল্লিতে গিয়েছেন গতকাল এবং আজকে রাতে তিনি ফিরে আসবেন। তো তিনি কি কি করলেন সেটা নিয়ে যেমন আলোচনা করব, তার কোন কাজটা সবচেয়ে বেশি প্রশংসিত হলো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু এ রাজ্যের ছোট ছোট ঘটনাগুলো একটু বলে রাখি। আজকে কলকাতা পুরসভায় মেয়র ববি হাকিম, মানে জনাব ববি, তার যে সাঙ্গ পাঙ্গ, তারা তাদেরকে নিয়ে গিয়েছিলেন। অধিবেশন কক্ষটা খোলা হয়নি। গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে অধিবেশন হওয়ার কথা ছিল, সেটা হবে না, কিন্তু তারা গায়ের জোরে তারা চলে গিয়েছিলেন কলকাতা পুরসভায়। অধিবেশনের কক্ষ খোলা হয়নি, অথচ তারা খুব চেঁচামেচি করলেন যে আমাদের অধিবেশন কক্ষ খোলা হলো না, সরকার যাবে আসবে ইত্যাদি ইত্যাদি, অনেক বড় বড় কথা। কিন্তু এই যে গণতন্ত্রের কথাটা তারা আজকে বুক ফাটিয়ে বুক ফুলিয়ে বলছেন, গত 15 বছর ধরে যা যা হয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে শতাধিক সভা করতে হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, এবং তারপরেও কিছু কিছু গল্প আপনাদের অত্যন্ত জানা জরুরি। মানে ধরুন, শুভেন্দুবাবু কোথাও সভা করবেন, সেখানে যে চন্দ্রনাথ রথ তার ছিল, যে খুন হয়ে গিয়েছে, সে যেহেতু আমাদের বন্ধু ছিল, কিছু গল্প আপনারা জেনে রাখুন যে একাধিক ডেকোরেটার্সকে, অন্তত 3টে করে ডেকোরেটার্সকে বায়না দেওয়া হতো তাদেরকে নির্দিষ্ট জায়গায় সভা করার জন্য। মানে পুলিশ তো আটকে দেবে। কলকাতা হাইকোর্টের অনুমতির পরেও কিন্তু সভা হয়নি, এমন উদাহরণ আছে। এবং সেই যে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস, আপনারা চোরামূল, আমরা বলি তোলামূল, সেই দলটায় যারা কাউন্সিলর রয়েছেন কলকাতা পুরসভার, তারা আজকে খুব গলা ফাটাচ্ছেন, গণতন্ত্রের জন্য গলা ফাটাচ্ছেন। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা। এই যে পাঁচাটা পদলেহনকারী প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তার কান্দিতে যে রাজপ্রাসাদটা রয়েছে, সেখানে লাথি মেরে ইডি ঢুকে গেছে। ভেতরে ঢুকে তো কোটি কোটি টাকার আসবাবপত্র গ্রানাইট দিয়ে সাজানো। উরে বাবারে বাবা, একটা পুলিশের ওসি ছিল, কালীঘাট থানার ওসি, সেখান থেকে তাকে বেআইনি ভাবে পদোন্নতি দিতে 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 তাকে ডিসি করা হয়েছিল কলকাতা পুলিশের, ডেপুটি কমিশনার পর্যন্ত, এবং তার শুধুমাত্র কাজ ছিল পা চাটা, চটি চাটা, এর বাইরে তার আর কোনো কাজ ছিল না। আর ছিল তোলামুলি করা, মানে তোলামুলকে সাহায্য পাইয়ে দেওয়া আর তোলাবাজি করা। এত তোলাবাজি করেছে এরা, ভাবতে পারবেন না। তারপরেও তারা গণতন্ত্রের জন্য গলা ফাটাচ্ছে, বুঝলেন তো। দেখুন বন্ধুরা, বেশ কিছু সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিয়েছেন। তিনি গতকালকে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। আজকে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেছেন। এবং এই ভিডিও যখন আমরা তৈরি করছি, তখন তিনি বৈঠক করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে। নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে দেখুন, কেন্দ্র একটা আলাদা প্যাকেজ ঘোষণা করতে পারে। একটুখানি আগাম আপনাদেরকে বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে তো তোলামুলি করে করে, চুরি করে করে, মেলা খেলা করে করে ভিখিরির দশা হয়ে গেছে। ভিখিরির দশা হয়ে গেছে। একটা শিশু জন্মাচ্ছে লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে। এই কারণে কেন্দ্রীয় সরকারকে একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করতেই হবে, এবং সেটা হবে। সেটা ওয়েট করুন, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। এবং তার আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে শুভেন্দুবাবু কি কি করেছেন সেটা কেন্দ্রীয় সরকার জানে। তাও অফিসিয়ালি তাদেরকে জানানো হয়েছে যে চিকেন স্নেকটাকে কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছিল, নোংরামি চলছিল। সেই এলাকাটা, অর্থাৎ ওই শিলিগুড়ির কাছাকাছি সমস্ত জায়গা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে করে জাতীয় সড়কের সম্প্রসারণ হয়। বিএসএফকে জমি তুলে দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশ থেকে আর অনুপ্রবেশকারীরা না প্রবেশ করতে পারে। একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ ভোটার তালিকায় ইতিমধ্যে যারা চিহ্নিত হয়ে গেছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের নাম বাদ হয়ে গেছে, পোঁটলা করে তাদেরকে শুধুমাত্র বিএসএফ ওপারে ফেলে দেবে, সেই কাজটা চলছে। এবং দেখুন, সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে এই যে মহিলাদের জন্য স্মার্ট কার্ড। এটা নিয়ে একটুখানি বেশি করে কথা বলতেই হবে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য শুধুমাত্র কিছু কিছু অল্প অল্প ভাতা, অল্প অল্প খেলা মেলা, এইসব করা হয়েছিল। যে ভাতাটা ছিল লক্ষ্মীর ভান্ডার হিসেবে, সেটা অন্নপূর্ণার ভান্ডার হয়ে আরো দ্বিগুণ হয়ে ফিরে আসছে মায়েদের কাছে, বোনেদের কাছে, দিদিদের কাছে। এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক মহিলাকে, প্রত্যেক মেয়েকে, প্রত্যেক দিদিকে, প্রত্যেক বোনকে, সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, গৃহবধূ হোক,
বয়স যাই হোক না কেন প্রত্যেককে একটা আধুনিক ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই আধুনিক ডিজিটাল স্মার্ট কার্ডে কিউআর কোড থাকবে এবং সেই কার্ডটা পেতে গেলে আপনারা জেলায় আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করলেই হবে, এসডিও অফিস থেকেও পারবেন, মিউনিসিপ্যাল এলাকা হলে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির যে অফিস রয়েছে সরকারি অফিসারদের সঙ্গে আপনারা দেখা করবেন, সেখান থেকে আপনাদের একটা ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। প্রত্যেকটি মেয়েকেই দেওয়া হবে, প্রত্যেকটা বোনকেই দেওয়া হবে, দিদিদেরকে দেওয়া হবে। প্রত্যেক মহিলাকে যে কার্ডটা দেওয়া হবে তারা এসি বাস, নন এসি বাস, সরকারি বাস, যে কোনো বাস, তারা দার্জিলিং যান, কোচবিহার যান, বোলপুর যান, দুর্গাপুর যান, দীঘা যান, যেখানে খুশি যান, কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত যে কোনো জায়গায় আপনারা নিখরচায় যেতে পারবেন। সেটা নিয়ে আপনাদেরকে প্রথম একটুখানি সেকু, মাকু, অতিবাম, চোরামূল, তৃণমূল এরা আপনাদেরকে কটাক্ষ করবে, কিন্তু তারা এটা বুঝবে না যে এটা কত বড় একটা সিদ্ধান্ত, কত বড় মানবিক একটা সরকার হলে এটা করা যায়। বন্ধুরা, যারা মায়েরা দেখেন, আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ মহিলারা তো অবশ্যই দেখেন, আপনারা জিজ্ঞেস করবেন ভাই কার্ডটা কবে থেকে পাবো, কি করে পাবো? একদম আগামী কাল থেকে এই কার্ড আপনারা আবেদন করতে শুরু করতে পারেন। 1 জুনের মধ্যে যদি কার্ড না পান, আপনাদের যে কোনো একটা পরিচয়পত্র আপনারা বাসে দেখালেই বাসের যে কন্ডাক্টর যিনি থাকবেন তিনি আপনাদের কাছে টিকিট নেবেন না। আপনাদেরকে টিকিট তিনি একটা জিরো অ্যাকাউন্টের টিকিট দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না। একদম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত, দীঘা থেকে দার্জিলিং পর্যন্ত কোনো মাকে টিকিট কাটতে হবে না। বন্ধুরা, আপনারা যারা জানতে চাইবেন, নিশ্চয়ই জানতে চাইবেন, তারা জানতে চাইবেন যে এই কার্ড কিভাবে পাবো, আবেদনপত্রের সঙ্গে কি কি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আপনাকে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্রের কপি দিতে হবে, যেটাকে জেরক্স বলা হয়। সেই কপিটা কিসের দিতে পারবেন? আপনারা যে এ রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তা প্রমাণ করার জন্য আপনারা দিতে পারেন আধার কার্ডের কপি, এপিক কার্ডের কপি, মানে যে কার্ডে আপনারা ভোট দিয়ে থাকেন, যে কোন জায়গায়, কোন গ্রামে, কোন জেলায়, কোন বিধানসভা কেন্দ্রে আপনার বাড়ি, যে কার্ডে লেখা থাকে সচিত্র পরিচয়পত্র। যাদের নেই তারা ডাউনলোড করে নিতে পারেন এপিক কার্ড। এছাড়া জব কার্ডের কপি দিতে পারেন, যে জব কার্ড, মানে মায়েরা, দাদারা সবার জন্যই জব কার্ড আছে, ভারত সরকারের জব কার্ড। আয়ুষ্মান ভারত, মানে যেটা হেলথ স্কিমে রয়েছে, আয়ুষ্মান ভারত এখনো পর্যন্ত কার্ড আপনারা হাতে পাননি, পেয়ে গেলে সেই কপিটা আপনারা দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের কপি দিতে পারবেন, প্যান কার্ডের কপি দিতে পারবেন, প্যান কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তারপরে আপনারা পাসপোর্টের কপি দিতে পারবেন। এর পাশাপাশি আপনারা যে কোনো পেনশন যদি কেউ পেয়ে থাকেন তার ডকুমেন্ট, সচিত্র যে পাসবই রয়েছে সেটা আপনারা দিতে পারেন। এছাড়া স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়পত্র হয়, মানে যে কোনো বোন, যে কোনো দিদি, তারা যদি স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে সেই স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় বা কলেজের প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যে কেউ সেই আই কার্ডটা ইস্যু করে, আইডেন্টিটি কার্ড থাকে। এখন তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, স্কুলে এবং কলেজে আই কার্ড হয়ে গেছে। সেই আই কার্ডের কপি দিয়ে আপনি ওই যে ডিজিটাল স্মার্ট কার্ডটা রাজ্যের পরিবহন দপ্তর ইস্যু করবে, সেই কার্ডটা আপনারা পেয়ে যাবেন নিখরচায়। কোনো টাকা দিতে হবে না তার জন্য। কেউ যদি টাকা চায় সরাসরি থানায় যাবেন, একটা কেস করবেন, সেই কেসের ভিত্তিতে এফআইআর রুজু হবে। এফআইআর হলে যে টাকা চাইছে বা যারা টাকা চাইছে তাদেরকে সমূলে উৎখাত করা হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্সের কথা বলে দিয়েছেন। দেখুন, 2021-এর কথা মনে আছে, যখন মারধর করা হচ্ছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, খুন করা হচ্ছিল, সেই সময় বিরাট বড় বড় সব অভিনেতা অভিনেত্রী, সেকু, মাকু, তোলামূল, চোরামূল, পরমব্রত, স্বস্তিকা, তারা সব লিখেছিল, মনে আছে যে কি সব আজে বাজে কথা লিখেছিল। সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত লিখেছিল। সেই পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে স্বস্তিকার নামে এবং পরমব্রতর নামে। দেখুন, পাপ তার বাপকে ছাড়ে না বন্ধুরা, পাপ তার বাপকে ছাড়বে না। একাধিক জায়গায় যা যা ঘটনা ঘটে চলেছে, যারা পিসির, যারা ভাইপোর, যারা চোরামূল, তোরামূলের চটি চাটতো, পদলেহন করত, তারা সব যাচ্ছে আগাম জামিনের জন্য আবেদন করতে। হাইকোর্টে লাইন পড়ে গেছে। হাইকোর্টে এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে। এখন ওই যে গরমের ছুটি পড়ে না স্কুলগুলোতে, তা সত্ত্বেও স্পেশাল বেঞ্চে, স্পেশাল কোর্টে লাইন পড়ে গেছে একের পর এক, একের পর এক। বন্ধুরা, রাজ্যে যে গত 15 বছর ধরে দুর্নীতি হয়েছে সেটা নতুন কিছু না, কিন্তু এটা বারবার কেন আমরা আলোচনা করছি, প্রত্যেকটা এপিসোডে আলোচনা করছি, তার কারণ হচ্ছে
এগুলো খুঁড়ে খুঁড়ে বের করতে হবে, থেমে গেলে তো হবে না। আমরা যদি চুপ করে যাই, আপনারা যদি চুপ করে যান, আপনারা যদি না মনে করিয়ে দেন, তাহলে তো হবে না। প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা পাপ, তার বিচার তো সবাই চায়। দেখুন, এই যে সন্দীপ ঘোষ নামে একজন কুখ্যাত অপরাধের অভিযোগে এখন জেলবন্দি রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের। 2024-এর 9 আগস্টে যে মেয়েটিকে, যে চিকিৎসককে, যে বোনকে হত্যা করা হয়েছিল, তারপরে তার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার বিচার চলছে। তার বিচারের জন্য সিবিআই এর আবার স্পেশাল এসআইটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তৎকালীন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার যে প্রাসাদোপম একটা বাড়ি রয়েছে বেলেঘাটায়, সেই বেলেঘাটার যে বেআইনি অংশটা, সেটা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা যখন একের পর এক ভাইপোর বাড়ি, ভাইপোর যে পা চাটা, তোলামূল করা পদলেহনকারীদের বাড়ি ভাঙার নির্দেশ দিচ্ছে, সেখানে অসহায়ভাবে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, একদিকে কিন্তু এইভাবে জঞ্জাল সাফ হবে, ফিনাইল দিয়ে, ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হবে, অন্যদিকে কিন্তু উন্নয়নের কাজ থেমে থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে এসে তিনি নিশ্চয়ই জানাবেন যে কি কি কথা হলো, কার কার সঙ্গে কোন কোন পজিটিভ কথা হলো, যতটুকু বলা সম্ভব তিনি নিশ্চয়ই বলবেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন। কিন্তু বঙ্গভবনটা সেজে উঠেছে বন্ধুরা। আপনারা যারা দিল্লিতে গেছেন জানেন, বঙ্গভবন হচ্ছে আমাদের রাজ্যের সম্পত্তি। সেখানে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে সেখানে স্লোগান উঠেছে, বেঙ্গল টাইগার জিন্দাবাদ। শুনতেও ভালো লাগে। এর আগে আপনারা জানেন যে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, লাথি মারা হয়েছে, থুতু ফেলা হয়েছে, যিনি জেহাদিদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গিয়ে যেভাবে নাটক করেছিলেন এই বঙ্গভবনের সামনে, সেই ছবিও আপনারা দেখেছেন। কিন্তু দিন 10 আগে দায়িত্ব নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি যখন বঙ্গভবনে যাচ্ছেন, তার জন্য কিন্তু অত আঁটো সাঁটো, একদম বজ্র আঁটনি থাকছে না। এই নকশাটা কেন হতো এটা না মাথায় ঢোকে না। যখন এই মমতা ব্যানার্জি নামক জেহাদিদের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোটি কোটি টাকা খরচ করা হতো। যেখানে বৈঠক হবে তার অন্তত কলকাতা শহরে হলে 500 মিটার, আর জেলায় হলে অন্তত 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে একটা রেডিয়াস যদি তৈরি করা যায়, একদম যানবাহনে নিয়ন্ত্রণ, সাধারণ মানুষ যেতে পারবেন না, দোকান বাজার বন্ধ, প্রত্যেকটা গাড়ি ঘোড়া বন্ধ, রেস্ট্রিকশন, ট্রাফিকে, উড়ে বাবারে বাবা। এই তো একের পর এক সভা হচ্ছে, একের পর এক প্রশাসনিক সভা হচ্ছে, সেখানে রাজনৈতিক সভা হচ্ছে। এখনকার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো যাচ্ছেন, কোন রাস্তাটা বন্ধ থাকছে বলুন তো, কার অসুবিধা হচ্ছে বলুন তো। তিনি তো স্বয়ং বলে দিয়েছেন যে ট্রাফিকে যদি সিগন্যাল থাকে, মানে লাল আলো জ্বলে থাকে, তাহলে সেটাকে গ্রিন করার দরকার নেই, আমি অপেক্ষা করব, অন্যান্য গাড়িও যাবে, আমার গাড়িও যাবে। আর যখন এই পিসি ভাইপোর বাহিনী যেত, 40টা 50টা করে গাড়ি যেত, কয়েক হাজার পুলিশ যখন তাদের সামনে পিছনে থাকতো, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হতো। এখানেই তফাৎ, চিন্তার তফাৎ, ইচ্ছার তফাৎ। বন্ধুরা, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব দিল্লি থেকে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে কি জানান। তার আগে পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে মন্ত্রিসভাটিকে ঢেলে সাজানো হবে। মানে এখনো পর্যন্ত বেশ কয়েকটা দপ্তর তো ফাঁকা রয়েছে, কোন দপ্তরে কাকে দেওয়া হবে, কি দেওয়া হবে, এই সমস্ত ব্যাপারগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে মিটে যেতে পারে। এর পাশাপাশি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার তরফে ঘোষণা করা হতে পারে। যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে ততক্ষণ শুধু শোনার উপরে নির্ভর করে এই কথাটা বলা উচিত নয়। এখনকার মতো আমরা এই এপিসোড ইতি করছি। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।